নাচে তালে গানে ছন্দে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে মার্জনা করবে। তাই শ্রী দর্শক মন্ডলী রাজীব কর্মকার রচিত নরেশ ওরাং পরিচালিত অস্তর সঞ্জয় অংশ সম্প্রদায় পরিবেশিত সেই বালাখানের নাম হলো ভীম পুত্র ঘটে ঘটে জন্ম হইতে ভীম হীরাবতীর শুভ লীলা। তাই শ্রী দর্শক মন্ডলী আপনারা সকলেই জানেন যে বার্ণাবর্তীর যতগৃহে আগুন লাগার পর পঞ্চ পাণ্ডব তাদের মাতা কুন্তিকে নিয়ে সুরঙ্গ পথে পালিয়ে গিয়ে কাণ্বক নামক জঙ্গলে রাত্রি যাপন করে। কিন্তু সেই জঙ্গলের রাজা রাক্ষসরাজ হিড়িম্ব জ্যান্ত মানুষের গন্ধ পেয়ে ক্ষুধা নিবারণের জন্য বোন হিড়িম্বাকে তাদের ধরে নিয়ে আসার আদেশ দেন। হিড়িম্বা ছদ্মবেশে সেখানে গিয়ে ভীমের রূপে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে যায়। আসতে দেরি দেখে হিড়িম্ব সেখানে পৌঁছলে ভীমের সঙ্গে তার যুদ্ধ হয়, যুদ্ধে হিড়িম্ব মারা যায়। এরপর মাতার আদেশে একটি শর্তে ভীমের সঙ্গে হিড়িম্বার বিবাহ হয় এবং ভীম হিড়িম্বা সেই কাণ্বক বনে থেকে যায়। তাই এদিকে ভীম হিড়িম্বা মনের আনন্দে নৃত্য করতে করতে কাণ্বক বনে করছে না
তো আনন্দিত হতে দেখিনি। বলো বলো হিরবা, তোমার মনে কিসের তো প্রসন্নতা? আজ বিধাতা আমার প্রতি প্রসন্ন, তাই তো আজ আমি এত আনন্দিত। আজ বিধাতা আমার প্রতি মুখ তুলে দিয়েছি প্রাণনাথ, তাই তো আজ আমি তোমার সন্তানের মাতা হতে চলেছি। আজ আমি সন্তান সম্ভবা। সত্যি বলছো প্রিয়? এই কি কথা শোনালে তুমি? তুমি মাতা হতে চলেছো, এ তো মহা আনন্দের কথা। এই খুশির সংবাদে আমার হৃদয় নেচে উঠেছে। এই সত্যি আজ আমরা দুজনে মিলে একটু আনন্দ করি। তুমি সত্যি বলেছো, তোমার এখন বিশ্রামের প্রয়োজন। ওই কুটির প্রান্তে গিয়ে খানিক বিশ্রাম করো। বলো কৃপা, ওই কুটির প্রান্তে গিয়ে আমরা খানিক বিশ্রাম করি। বসো হিড়িমা, এখানে বসো। আমি তোমার শরীরে বাতাস করে দিই হিড়িমা, আমি তোমার শরীরে বাতাস করে দিই হিড়িমা। হিড়িমা, এটি হিড়িমা ঘুমিয়ে গেল নাকি? এটি হিড়িমার সন্তান সম্ভবা, মানে আমাদের বিচ্ছেদের সময়। হিড়িমা ওঠো হিড়িমা, তোমার কি মনে পড়ে না হিড়িমা সেই পূর্বের কথা? বিয়ের পূর্বে মাতা আমাদের শর্ত দিয়েছিল যে হিড়িমা সন্তান সম্ভবা হলে আমাকে তাদের কাছে ফিরে যেতে হবে। আজ তুমি সন্তান সম্ভবা হিড়িমা, সেই কঠিন সময় এখন উপস্থিত। তাই মাতার দেওয়া কথা রাখতে আমি তাদের কাছে চললাম হিড়িমা। তুমি আমায় ক্ষমা করো হিড়িমা, তুমি আমার সন্তানকে সযত্নে লালন পালন করো হিড়িমা। আমি চলে যাচ্ছি হিড়িমা, বিদায় হিড়িমা, বিদায় বিদায়। চলে গেলে সহসা হিড়িমার ঘুম ভেঙে যায়। সম্মুখে স্বামীকে দেখতে না পেয়ে কোথায় গেলে তুমি? স্বামী স্বামী যে আমায় কোনো সাড়া দিচ্ছে না, তাহলে কি স্বামীর সেই পূর্বজন্মের কথা মনে করে আমায় ছেড়ে হতে পারে না? স্বামী আমায় ছেড়ে পারে না।
কেমন করে বাঁচি আমি তুমি ফিরে এসো কেমন করে গোস্বামী তুমি আমার ছেড়ে যেও না গোস্বামী তুমি ফিরে এসো এখন আমি এরকম করে কি করে না থাকবো গোস্বামী তুমি ফিরে এসো প্রাণনাথ তুমি ফিরে স্বামীর অপেক্ষায় দিন কাটতে কাটতে হিড়িম্বা জন্ম দেয় পুত্র সন্তানের আর সেই পুত্র সন্তানের নাম দেন হিড়িম্বা তাকে সযত্নে লালন পালন করে নারায়ণ বিদ্যার সঙ্গে মায়া বিদ্যায় পারদর্শী করে তোলেন ঘাতক দেখুন কাঞ্চনের রাজা প্রতিদিনের ন্যায় ঘটক কেউ শিব পূজা করার জন্য মন্দির ব্রাহ্মণে করছে না শিব পূজা করার জন্য মন্দির ব্রাহ্মণী করেছেন আগমন আর এই ঘটক মন্দির ভূমিকা নৃত্য পরিবেশন করে দেখাবেন এর মনে অরঙ্গ বাংলাদেশের অপর মৎস্যকারী রাস্তার
করে তোকে হবে ইয়া করে তোকে হবে ওরা নাবির করে তো আমার মাতার কণ্ঠস্বর। এই কি মাতা হঠাৎ করে মন্দির ব্রাহ্মণে কেন মাতা? প্রণাম প্রণাম তরুণে মাতা, প্রণাম মাতা। এমন উদাসীন কণ্ঠে ডাকতে ডাকতে এত কষ্ট করে এখানে কেন এলে মাতা? আমায় ডাকলেই তো আমি ছুটে যেতাম। আমি অনেক আশা দিয়ে এখানে এসেছি বাবা। অনেক দিন ধরে মনের গহীনে একটি ইচ্ছা লুকিয়ে রেখেছি। বল বাবা,
তুই সেই ইচ্ছা আমার পূরণ করবি। এটি কথা বলছো মাতা? তুমি আমার জন্মদাত্রী মাতা, তুমি আমার এই পৃথিবীর আলো দেখিয়েছ, কত দুঃখ কত কষ্ট সহ্য করে আমায় বড় করেছ, আর আমি তোমার একটি ইচ্ছা পূর্ণ করবো না? এই সহসা গোড়া পৃথিবীতে এমন কোন পুত্র আছে মাতা যে তার পিতা মাতার ইচ্ছা পূর্ণ করে না? ঠিক ঠিক কেন পুত্রের জন্ম? আদেশ করো মাতা, আদেশ করো। ইচ্ছা রয়েছে তোমার মনে, আমি জীবন দিয়ে তাহা করিব পূরণ। ওই পুত্র তা এমন কিছু নয় রে বাবা। আমি বলছিলাম কি, তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস, রাজকার্য পরিচালনায় দেশে দেশান্তরে ছুটে যাস, তখন আমি জীবনে একা হয়ে পড়ি পুত্র। তাই বলছিলাম কি, বলছিলাম কি, তুমি বিয়ে করে আমার জন্য একটি পুত্রবধূ এনে দাও, তবে আমার মনের চিন্তা দূর হবে। ও এই কথা, ঠিক আছে মাতা, তোমার কথা মতো আমি তোমার ইচ্ছা অবশ্যই করিব পূর্ণ। মাতা, তুমি আমার জন্য উপযুক্ত কন্যার সন্ধান করো, আমি বিয়ে করতে প্রস্তুত। কি সত্যি বলছো পুত্র? তুমি বিয়ে করবে? আহা, কি আনন্দ আমার। ওরে, তোরা কি কোথায় আছিস? আমার পুত্র বিয়ে করতে চাই, তোরা শীঘ্রই ছুটে আয়, তোরা শীঘ্রই ছুটে আয়। তোমার
ছুটে যা দেশে দেশান্তরে, যেখান থেকে হোক উপযুক্ত কন্যার সন্ধান নিয়ে এসো, উপযুক্ত কন্যার সন্ধান নিয়ে এসো। ছুটে গিয়েছি, যেখানে যেখানে উপযুক্ত কন্যার সন্ধান পেয়েছি সেখান থেকে তাদের চিত্র নিয়ে এসেছি মাতা। এই দিন মাতা বিয়ের উপযুক্ত কন্যার চিত্র দেখি দেখি কি সুন্দর কন্যা। দেখি পুত্র, এখানে মানবী দানবী রাক্ষসী সমস্ত রকমের কন্যার চিত্র রয়েছে। বল পুত্র বল, কোন কন্যা তোমার পছন্দ? এদের মধ্যে আমার কোন কন্যা পছন্দ নয় মানো। এরা শুধু রূপে সুন্দরী। তুমি এমন কোন কন্যার সন্ধান কর মাতা, যে রূপেই নয় বিদ্যায় বুদ্ধিতেও হবে এদের থেকে উত্তম কন্যার সন্ধান আনতে হবে। তাই তোরা যা, যেখান থেকে হোক রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে সুন্দর হয় এমন কন্যার সন্ধান নিয়ে এসো, এমন কন্যার সন্ধান নিয়ে এসো। কিন্তু নাগরাজ হইলাবতীর শঙ্করের করেছে আয়োজন। তাই সেই কন্যাকে বিয়ে করতে হলে আমাদের মহারাজকে শঙ্কর সভায় যেতে হবে। ওই অহংকারী কন্যার স্বয়ংবর, আমি ওই কন্যার অহংকার চূর্ণ করে আমি ওই কন্যাকে করিব বিবাহ। মাতা, আপনি আমায় আদেশ করুন মাতা, যেন ওই মহিলা আমাদের শঙ্কর জয় করে তাকে তোমার পুত্রবধূ করে তুলতে পারি।
আপনি কুটির ফিরে যান মাতা। আর ওরে মন্ত্রীগণ, ওরে আমার সভাসদগণ, চলো এই মুহূর্তে আমরা ওই পাতাল লোক করিব ভবন, এই মুহূর্তে আমরা ওই পাতাল লোক করিব পাবো। আর ওদিকে পাতাল লোকে পাতাল পথে নাওরাজ তার কন্যা অহিলাবতীর শঙ্কর সভার আয়োজন করতে রাজমহলের দিকে করছে নাগমন। আর ভুলে থাকা পরে হয়ে শঙ্কর সভার আয়োজন করার জন্য রাজমহলে করেছে আগমন। আর এই পাতাল পদে নাগরাজের ভূমিকায় আপনাদের আরো উদ্ভাসিত মহান নৃত্য রঙ্গমঞ্চের নৃত্য পরিবেশন করে দেখালেন। তিনি হলেন এর বড় পরাম্পরা দিবসী সঙ্গল মহল ছোয়াকারের নৃত্য পরিচালক ওস্তাদ নরসিংহ রায়। Hey!
পৃথিবীতে রাজা রাজকুমারগণ এই স্বয়ংবর সভায় অংশ নেবেন। পরিদার রক্ষী তোরা সমস্ত রাজা রাজকুমারগণকে এই স্বয়ংবর সভায় পাঠিয়ে দেয়। আপনারা নিজ নিজ স্থান করো গ্রহণ, আমি স্বয়ংবর সভা কাজ আরম্ভ করি। অনেকে কোথায় আছিস? আমার কন্যা হিলাবতীকে এই স্বয়ংবর সভায় নিয়ে এসো, এই স্বয়ংবর সভায় নিয়ে এসো। রাখবি ভরে গোপন প্রীতি রাখবি ভরে
ততদিন প্রাণ চলুক পেতে
অহিলাবতী, তুমি তো জানো মা যে আজ তোমার স্বয়ম্বর। ওই দেখো মা, দেশ দেশান্তরের কত রাজা রাজকুমার এসে উপস্থিত হয়েছে। তাই তুমি তোমার মনোমতবার পছন্দ করে তার গলায় গরমাল্য প্রদান করো। পিতা, আপনি তো জানেন পিতা, আমি তাকে বিয়ে করবো যে আমার দুইটি শর্ত করিবে পূর্ণ। আপনি সেই শর্তের কথা সকলকে জানিয়ে দিন পিতা। তাই হবে বা তাই হবে। শুনুন সমস্ত রাজা রাজকুমারগণ, আমার কন্যা করিয়াছে মন, যে আমার কন্যার দুইটি শর্ত করিবে পূরণ, তাকেই আমার কন্যা স্বামী রূপে করিবে বরণ। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আপনার কথা আমরা সকলে মেনে নিলাম। এখন বলুন মহারাজ, আপনার কন্যার কি সেই দুটি শর্ত? আপনার কন্যার কি সেই দুটি শর্ত? তাহলে তাই সেই স্বয়ংবর সভা কোথায় কোথায় সেই অহংকারী কন্যা? ওরে পাষণ্ড দুষ্টমতিদের আকার এমন শৃঙ্খলার মাঝের আওয়াজ ফালন দেখিয়ে আমার কন্যার স্বয়ংবর সভা কার্য বন্ধ করার সাহস দেখাস? কে তুমি? কি চাস এখানে? আমি উচ্ছৃঙ্খল, আমি উন্মাদ, আমি পাষণ্ড, আমি নির্বোধ। আর তোমরা এই স্বয়ংবরের মতো পবিত্র সভার আড়ালে একে একে রাজ রাজকুমারকে হত্যা করে চলেছ, তা কি আমি বুঝি না? আর ভিড় পুত্র খরচ আপনার অহংকারী কন্যাকে বিবাহ করে তোমাদের এই স্বয়ংবর সভার মৃত্যুর খেলাকে সমাপ্ত করে দেব। দুষ্টমতি রাক্ষস, তোমার হস্তে করে না করব সমর্পণ, বেরিয়ে না এই স্বয়ংবর সভা হবে, তাহলে সর্বসমস্যাদের বন্ধ করিব। পিতাশ্রী, না পিতাশ্রী না, আপনি এত উত্তেজিত হবেন না। আজকের এই শুভ দিনে আপনার হাতে অস্ত্র শোভা পায় না পিতাশ্রী। ও যখন এসে পড়েছে তখন ওকে একটা সুযোগ দেয়া হোক। শোনো ঘাতকর, বিয়েতে আমার দুটি শর্ত রয়েছে। যদি তুমি আমায় যুদ্ধবিদ্যায় ও বুদ্ধিতে পরাস্ত করতে পারো, তবে আমি তোমায় স্বামী রূপে পালন করে দেব। আর যদি তুমি পরাজিত হও, তবে হবে তোমার মৃত্যুদণ্ড।
কন্যা, আমি তোমার শর্তে রাজি। বলো কিসের পরীক্ষা আগে দিতে চাও, বিদ্যার না বুদ্ধি? তুমি রাজি? তবে আগে হোক বুদ্ধির পরীক্ষা। কারণ পরাজিত হলে আমাকে আর কষ্ট করে মারতে হবে না। তাহলে শুরু করা যাক। তুমি আমায় প্রশ্ন করবে, আমি সেই প্রশ্নের উত্তর দেব। যদি উত্তর ভুল হয় তো আমি পরাস্ত। তুমি প্রশ্ন করবে? ত্রিপিটিকার পাখা ওঠে পরিবার করে। আচ্ছা তাই হোক, আমি তোমায় একটি গল্প বলি, শোনো। গল্পের মধ্যে থাকবে প্রশ্ন। শোনো, এক নম্বরে এক কামক ব্যক্তি বাস করত। শেখ রক্ষিতা নারীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। বিয়ে না করে তারা একে অপরের সঙ্গে লিপ্ত হয় এবং তাদের একটি কন্যা সন্তান হয়। ওই ব্যক্তির কাছে কন্যাটিকে ফেলে রেখে রক্ষিতা পালিয়ে যায়। কন্যাটি সেই রক্ষিতার থেকে সুন্দরী হলে ওই ব্যক্তি তাকে বরশির কন্যারূপে পরিচয় প্রদান করে এবং সেই কন্যাটি রক্ষিতাতেও আরো রূপবতী হয়ে ওঠে এবং সেই রূপের বাহারে ওই কামক ব্যক্তি থাকতে না পেরে তার সঙ্গে সম্পর্কে লিপ্ত হয় এবং তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। এখন প্রশ্ন হলো, ওই যে কন্যা সন্তানের জন্ম হলো, সেই কন্যা সন্তান ওই পুরুষের কন্যা না নাতনি? কিন্তু খুব সহজ প্রশ্ন। সে হবে ওই ব্যক্তির কন্যা। সেবে বলো রাজকুমারী? না, ওই কন্যা হবে ওই ব্যক্তির নাতনি। না না না, ওই কন্যা হবে ওই ব্যক্তির কন্যা। ভুল উত্তর হীরাবতী, ভুল উত্তর। শাস্ত্র মতে যদি ওই ব্যক্তি যখন বিয়ে করেনি তখন ওই কন্যার সঙ্গে তার কোনো সামাজিক সম্পর্ক নেই। তুমি পরাজিত হীরাবতী, তুমি বুদ্ধিতে পরাজিত। না, আমি পরাজিত হতে পারি না। এখন আমি নেব তোমার যুদ্ধবিদ্যার পরিচয়। ধারস্থ করুন, আমার সঙ্গে যুদ্ধ করুন। পরাজিত হয়েছ। সত্যি তুমি বীর পুরুষ। আমি তোমার বিদ্যা বুদ্ধি বীরত্ব দেখে অতি প্রসন্ন। আমি তোমার সঙ্গে আমার কন্যার বিবাহ দিতে চাই। যাও মাও হীরাবতী, যাও। তুমি ওই ঘটোৎকচের গলায় গরমাল্য করিয়ে তাকে স্বামী রূপে বরণ করে নাও। তাকে স্বামী রূপে বরণ করে নাও।